সমস্ত চিন্তার অবসান ঘটাবে এই ভিডিওটা। তোমাদের জন্য কিন্তু আমরা অলরেডি ছোট প্রশ্ন কেমন আসতে পারে, বিভিন্ন চ্যাপ্টার থেকে গাণিতিক প্রশ্ন কি আসতে পারে, সমস্ত কিছু ইন ডিটেলস এর প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের জন্য আমরা প্রোভাইড করেছি। তো যারা এখনো দেখোনি আমি তাদেরকে বলবো, আমাদের যে রিভিশন ক্লাসগুলো রয়েছে 5 মিনিটে 30টা কোয়েশ্চেন, 3 মিনিটে 25টা কোয়েশ্চেন, অবশ্যই শর্ট প্রশ্নগুলো দেখো। ওখান থেকে টোটাল শর্টটা সেকেন্ড সামেটিভ কিন্তু মাধ্যমিকের যা যা আসার ভৌতবিজ্ঞানে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর যদি মনে হয় তোমাদের রাসায়নিক গণনার চ্যাপ্টার নিয়ে এখনো প্রবলেম রয়েছে, অলরেডি রাসায়নিক গণনার চ্যাপ্টার কিন্তু আমরা টোটালি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। তোমরা সেই জিনিসগুলোকে আরো একবার দেখে নাও, আশা রাখবো যে কোনো প্রবলেম হবে না। আর আজকের ভিডিওতে তোমাদেরকে আমরা প্রোভাইড করব সেকেন্ড সামেটিভে যে যে চ্যাপ্টারগুলো রয়েছে, অর্থাৎ রাসায়নিক গণনা, তাপের ঘটনাসমূহ, চলতড়িৎ, তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া, ধাতুবিদ্যা এবং শিল্প অজৈব রসায়ন। এই চ্যাপ্টারগুলো থেকে তোমরা 2 মার্কস এবং 3 মার্কসের জন্য কোন কোন কোয়েশ্চেনগুলোকে বেশি নজর দিয়ে যাবে, সেই কোয়েশ্চেনগুলো নিয়ে কিন্তু আমাদের আজকের ভিডিওতে। চলো বেশি না কথা বলে শুরু করি আজকের ভিডিও, আর দেখে নেওয়া যাক আপকামিং সেকেন্ড সামেটিভ মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য সেকেন্ড সামেটিভ ভৌতবিজ্ঞানে কোন কোন প্রশ্নগুলো আসতে চলেছে। চলো দেখে দেখো, ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্স সেকেন্ড সাবমেটিভ অল, মানে সেকেন্ড সাবমেটিভে যতগুলো চ্যাপ্টার রয়েছে সমস্ত কিছু সাজেশন আমরা তুলে ধরবো। দেখো তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে রাসায়নিক গণনা। তোমরা জানো এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রবলেম দেবে। তো দেখো এইভাবে কিন্তু প্রবলেমের সাজেশন হয় না। আমি আবারও বলছি, যারা প্রবলেম করতে পারো বা যারা প্রবলেম করতে জানে তারা কিন্তু অবশ্যই সলভ করে আসতেও পারে। তাই আমি তোমাদেরকে যে কটা জাস্ট বলছি এগুলো দেখে যাবে, এইরকম টাইপসের কিন্তু প্রবলেম আসার চান্স থাকে। দেখো প্রথম যে প্রবলেমটা তোমাদের জন্য রেখেছি, 9.6 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট প্রয়োজন। একটা বেসিক প্রবলেম বলতে পারো, কিন্তু পরীক্ষায় এরকম দিয়ে দেয়। ঠিক আছে, এরকম কিন্তু দিয়ে দেয়, তাই এটা দেখে যাবে। আচ্ছা, পরের দেখো রেখেছি 20 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত ভরের ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে। এক্ষেত্রে এসটিপিতে কত আয়তন CO2 উৎপন্ন হবে। ধরে নাও ক্যালসিয়াম কার্বনেটের সম্পূর্ণ বিয়োজন হয়েছে, আর এখানে কিন্তু আরেকটু দেওয়া রয়েছে ক্যালসিয়াম 40, কার্বন 12 আর হচ্ছে অক্সিজেন কিন্তু 16। তো এই কোশ্চেনটা কিন্তু স্টার মার্কিং একটা কোশ্চেন, অবশ্যই দেখবে। চলো নেক্সট দেখো, আর একটা কোশ্চেন তোমার জন্য রেখেছি আমি। কি কোশ্চেন দেখো, যে 15.9 গ্রাম কপার সালফেট এবং 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে 14.2 গ্রাম সোডিয়াম সালফেট এবং 12.3 গ্রাম কপার কার্বনেট উৎপন্ন করে। চলো তারপরে কি আছে, তাহলে দেখাও যে এই তথ্যগুলি রাসায়নিক বিক্রিয়ার ভরের সংরক্ষণকে সমর্থন করে। একটা দারুণ কোয়েশ্চেন, একটু অন্যরকম প্রশ্ন, দেখে যেতে পারো। তো দেখো নেক্সট যে কোয়েশ্চেনটা দেখো রেখেছি তোমাদের জন্য, 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন। অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক বর্তমান, জিঙ্ক বলা রয়েছে 65.5। তো চারটে আমি তোমাদের জন্য প্রবলেম রেখেছি, চারটে 4 ধরনের। আশা করছি এই রকম বা এটাই সরাসরি চলে আসতে পারে রাসায়নিক গণনা থেকে। আর একটা সূত্র ভুলবে না কিন্তু, M = 2Dর সূত্র একদম ভুলবে না, এটা দিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। চলো আমরা এবার চলে যাই আমাদের তাপের ঘটনা সমূহ। তাপের ঘটনা সমূহ, এই যে তাপের ঘটনা সমূহ হচ্ছে তোমাদের পরবর্তী চ্যাপ্টার। তো দেখো এখান থেকে কি কি কোয়েশ্চেন করতে হবে। দেখো প্রথম প্রশ্ন তাপের ঘটনা সমূহ থেকে, আমি আবারও বলছি শর্ট প্রশ্ন কিন্তু আমি বলবো না, যা বলছি সব কিন্তু বড় প্রশ্ন। 2 অথবা কিন্তু 3-এর কোয়েশ্চেন গুলোকে বলার চেষ্টা করছি। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এর একক, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, অবশ্যই এককটা লাগবে। নেক্সট তাপ পরিবাহিতা, তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে, অবশ্যই। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁶ ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝায়। দেখো এখানে লেখা রয়েছে এইরকম একটা প্রশ্ন আসবে, তাহলে এইরকম মানে হচ্ছে লোহা না দিয়ে এখানে পিতল দিতে পারে। ঠিক আছে, পিতল দিতে পারে, পিতল দিলে মানটা চেঞ্জ হবে। এখানে তামা দিতে পারে, তামা দিতে পারে, মান চেঞ্জ হবে, এই আর কি। বাট উত্তরের গেট আপ একই থাকবে, মনে থাকবে উত্তরের গেট আপ কিন্তু একই থাকবে। চলো নেক্সট প্রশ্ন, লোহা, ইনভার এবং তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটির। তুমি জানো যে লোহা, তামা এবং ইনভারের মধ্যে সবচেয়ে কম হচ্ছে কিন্তু ইনভার, সঠিক উত্তর। এরকম আসে এই প্রশ্নটা, এর জন্য এটা স্টার মার্কিং একটা কোয়েশ্চেন। নেক্সট 6 নাম্বার, একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী। আচ্ছা তোমরা সবাই জানো সেই অধাতুটির নাম, কমেন্ট সেকশনে কমেন্ট করো দেখি এই প্রশ্নটা। 6 নাম্বার প্রশ্নটা তাপের ঘটনা সমূহ, কি উত্তর দেখি তোমরা জানো। কঠিনের 3 প্রকার প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, অর্থাৎ আলফা,
বিটা এবং গামার মধ্যে যে সম্পর্কটা সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে, খুব ভালো প্রশ্ন। 8 নম্বর কোশ্চেন, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? আপাত প্রসারণ গুণাঙ্কের সাথে এর সম্পর্ক কি? দারুণ একটা প্রশ্ন কিন্তু। তো এটা অবশ্যই তোমরা দেখবে, এই যে প্রসারণ গুণাঙ্ক কাকে বলে আর আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে এর সম্পর্ক কি। দারুণ প্রশ্ন। চলো 9 নম্বর কোশ্চেন দেখো, রিভেট কি, এটি কেন করা হয়? রিভেট কি, এটি কেন করা হয়? দারুণ একটা প্রশ্ন। তো তাপের ঘটনা সমূহ থেকে এই কটা করে যাও, দেখবে এর মধ্যে থেকে কেমন আসে, তবে বুঝতে পারবে যে আমি কি জিনিস। তারপর দেখবে চলতড়িৎ, চলতড়িৎ থেকে কি কি দেখবে, দেখো অনেক কোশ্চেন এখানে, বাট তার মধ্যে দিয়েও তোমরা যে যে প্রশ্নগুলোকে বেশি গুরুত্ব দেবে, কুলম্বের সূত্র, 1 ভোল্ট কাকে বলে, তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে, এর একক অবশ্যই দেখবে, তড়িৎ চালক বল, বিভব প্রভেদের মধ্যে কি পার্থক্য রয়েছে। 4 নম্বর কোশ্চেন, পরিবাহী রোধ পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থ ছেদের ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভর করে? দারুণ একটা কোশ্চেন, স্টার মার্কিং কোশ্চেন। 5 নম্বর, ওহমের সূত্র, ওহমের সূত্রের গাণিতিক রূপ, লেখচিত্র। 6 নম্বর, রোধাঙ্ক এবং পরিবাহিতাঙ্ক কাকে বলে? অবশ্যই দেখবে কিন্তু। 7 নম্বর কোশ্চেন, সংকট উষ্ণতা কাকে বলে? 7 নম্বর, সংকট উষ্ণতা কাকে বলে? 8 নম্বর, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র, এইচ ভ্যারিয়েজেস আই স্কোয়ার আর টি। এই সূত্রটা পরীক্ষায় আসবেই আসবে, দারুণ একটা প্রশ্ন, জুলের সূত্র 3 নম্বরের জন্য দেখে যেও। 9 নম্বর, তড়িৎ ক্ষমতা 1 ওয়াট কাকে বলে? বট, বোর্ড অফ ট্রেড ইউনিট কি জিনিস, অবশ্যই দেখে যাবে। সিএফএল এলইডির মধ্যে পার্থক্য, দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। তবে বাল্যচক্রের ঘূর্ণনের বৈশিষ্ট্য, ইএমএফ কি? ডাইনামো এবং মোটরের মধ্যে পার্থক্য 2 নম্বরে আসতে পারে, ডাইনামো এবং মোটরের মধ্যে পার্থক্য অবশ্যই দেখে যাবে। তো কোয়েশ্চেন গুলো দেখতে পাচ্ছ, কত ভালো ভালো কোয়েশ্চেন রেখেছি। 15, ডিসি অপেক্ষা এসি এর সুবিধা বেশি কেন? দারুণ একটা প্রশ্ন, ডিসি অপেক্ষা এসি এর সুবিধা বেশি কেন, অবশ্যই দেখবে। 16 নম্বর কোয়েশ্চেন, আর্থিং বা ভূসংযোগ কি, এর কারণ কি? 17 নম্বর, লেঞ্জের সূত্রটা অবশ্যই দেখে যাও, লেঞ্জের সূত্রটা। আর তা নয়তো লেঞ্জের সূত্রটা না দেখলে ফ্যারাডের সূত্রটা দেখো, আগের বারের কোয়েশ্চেন এখনো আমরা সেইভাবে বাদ দিইনি, স্কুলের পরীক্ষা তো সমস্ত কিছু দিতে পারে। এবার চলে আসো, নিশ্চয়ই এর নিচে কিছু লেখা ছিল, হ্যাঁ, তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া থেকে কি কি করতে হবে দেখে নাও। তো তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া তোমাদের যেটা রয়েছে 8.3, এই চ্যাপ্টারটা রয়েছে, যে তড়িৎ বিশ্লেষণের সময় কি ধরনের তড়িৎ ব্যবহার করা হয়? ডিসি, মনে থাকবে ডিসি। আমার কথা মনে পড়বে পরীক্ষা হলে যখন এই প্রশ্নটা আসবে, যে তড়িৎ বিশ্লেষণের সময় কি ধরনের তড়িৎ ব্যবহার করা হয়? উত্তর ডিসি। জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? এটা কমেন্ট করো সবাই, এটা কমেন্ট করো সবাই, ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হয়? পরের প্রশ্ন দেখো, Cu2 প্লাস টুই, Cu মাইনাস টুই, Cu2 প্লাস, এই বিক্রিয়া দুটির মধ্যে কোনটি ক্যাথোডে ঘটে? সেটা তোমাদের বলতে হবে, দারুণ একটা প্রশ্ন, দেখে যাবে। সিলভার প্লেটিং এর ব্যবহৃত তড়িৎ বিশ্লেষকটির নাম কি? পরের প্রশ্ন, কোন অধাতুর তড়িৎ পরিবহন, কোন অধাতু তড়িৎ পরিবহন করে? 6 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তর হয়? এই প্রশ্নটাও কিন্তু দারুণ প্রশ্ন। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি, মনে থাকবে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তি, ডিসি ভোল্ট ইউজ করা হয়। 7 নম্বর কোশ্চেন তোমাদের জন্য রেখেছি, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে, সত্য না মিথ্যা? অবশ্যই কিন্তু এই প্রশ্নটা দেখে যাবে। তড়িৎ বিশ্লেষণে, আবার একবার বলি, তড়িৎ বিশ্লেষণে পদার্থের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে। কমেন্ট করো, আশা করছি তোমরা সবাই জানো উত্তরটা, যে এখানে আয়ন কিন্তু নিয়ে যায়, কোনো মতেই মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন নিয়ে যায় না। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় জারণ বিক্রিয়া ঘটে কোন তড়িৎ দ্বারে? মনে রাখবে, অ্যানোডে জারণ ঘটে, ক্যাথোডে বিজারণ, মনে থাকবে অ্যানোডে জারণ আর ক্যাথোডে হচ্ছে বিজারণ। চলো পরের প্রশ্ন, একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। উত্তর কিন্তু অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, CH3COOH এর জলীয় দ্রবণ, এটা অবশ্যই দেখে যেও। পরের প্রশ্ন, কোন তড়িৎ বিশ্লেষণ জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণের সময় দ্রবণের তড়িতের বাহক কারা? উত্তর কিন্তু আয়ন, উত্তর কি হয়ে যাচ্ছে? আয়ন কিন্তু হয়ে যাচ্ছে বাহক। চলো দেখি এই পেজে আছে, নেই, চলো এই পেজে আছে। চলো, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য গলিত মিশ্রণে তড়িৎ বিশ্লেষণ করা হয়, তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কি কি থাকে? আর এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি কি ব্যবহার করা হয়? স্টার মার্কিং কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে তড়িৎ বিশ্লেষণের সময় অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয়, তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কি কি থাকে? আর এই তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি কি ব্যবহৃত হয়? পরের প্রশ্ন,
কোনটি তড়িৎ বিশ্লেষ্য ও কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ? চিনির জলীয় দ্রবণ, গলিত সোডিয়াম ক্লোরাইড এবং তরল HCl আর পারদ। অবশ্যই দেখবে এর মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য আর কোনটি তড়িৎ অবিশ্লেষ্য। যেমন চিনির জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না, ঠিক আছে। গলিত সোডিয়াম ক্লোরাইড অবশ্যই, তরল HCl রয়েছে আর রয়েছে পারদ, তো এটা অবশ্যই দেখবে। 4, পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করবে? আর ক্যাথোড এবং অ্যানোড হিসেবে কি ব্যবহার করবে? তোমরা জানো ভারীটা মানে যার উপরে দেবো সেটা ক্যাথোডে, যাকে দেবো সেটা হচ্ছে অ্যানোডে। আর এই যে নিকেল, এই নির্মিত কোন একটা লবণ কিন্তু আমরা ইউজ করব। পরের প্রশ্ন, বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণে তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন? মাধ্যমিক 2017-তে কোশ্চেনটা এসেছিল, অবশ্যই দেখে যাবে। পরের প্রশ্ন, চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে কেন? দারুণ একটা প্রশ্ন, অবশ্যই দেখবে। 7 নম্বর কোয়েশ্চেন রেখেছি তোমাদের জন্য, প্লাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করে অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সংঘটিত বিক্রিয়াটি লেখো। তড়িৎ বিশ্লেষণের জন্য বিশুদ্ধ জলের পরিবর্তে অম্লায়িত জল ব্যবহার করা হয় কেন? এটাও স্টার মার্কিং একটা কোয়েশ্চেন। চলো পরের পেজে যাই। কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড বিক্রিয়া দুটি লেখো। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অশুদ্ধ কপার ধাতুর পরিশোধনে অ্যানোড হিসেবে কি ব্যবহার করা হয়? ভালো প্রশ্ন। 9 নম্বর স্টার মার্কিং কোয়েশ্চেন, অ্যানোড মার্ট কি? পরীক্ষায় এসে গেছে, গিয়ে মিলিয়ে নেবে অ্যানোড মার্ট কি। কি কি পাওয়া যায় মনে আছে? এখানে কি কি পাওয়া যায় মনে আছে? দামি দামি যে ধাতুগুলো সেগুলো পাওয়া যায়, প্লাটিনাম, সোনা, রূপা, এগুলো পাওয়া যায়। 10 নম্বর কোয়েশ্চেন, অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড ও অ্যানোডে কি কি বিক্রিয়া সংঘটিত হয় সেটা আমি তোমাদেরকে এখানে জানতে চেয়েছি। 10 নম্বর কোয়েশ্চেন। তো চলো এরপর পরীক্ষাগার এবং শিল্প রসায়ন। তোমরা সবাই জানো এই চ্যাপ্টারটা কিন্তু অনেকের কাছেই একটা ভীতির চ্যাপ্টার, যে কি করবে, মুখস্থ করবে না কি করবে বুঝে উঠতে পারে না। তো এই কোশ্চেনগুলো তোমরা দেখে যাও, আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। প্রথম প্রশ্ন রেখেছি, অ্যামোনিয়া পরীক্ষাগার প্রস্তুতির নীতি এবং সমীকরণ। 2 নাম্বার, জলীয় অ্যামোনিয়ার সাথে নেসলার বিকারকের বিক্রিয়া। 3 নাম্বার কোশ্চেন, অ্যামোনিয়ার শিল্প উৎপাদনে হেবার পদ্ধতির নীতিটি লেখো। 4 নাম্বার, ইউরিয়ার ব্যবহার, শুধু মিলিয়ে নেবে পরীক্ষার পরে। CuSO4 এর সাথে H2S এর বিক্রিয়া, AgNO3 এর সাথে H2S এর বিক্রিয়া, নাইট্রোজেন প্রস্তুতির নীতি, সমীকরণ অবশ্যই। লাইকার অ্যামোনিয়া, অ্যামোনিয়া বানানটা ভুল, অ্যামোনিয়া। লাইকার অ্যামোনিয়া কি? অবশ্যই এখানে কিন্তু 0.88 আপেক্ষিক গুরুত্ব আর 35% অ্যামোনিয়ার জলীয় দ্রবণ, এটা কিন্তু উল্লেখ রাখবে। ধুময়মান নাইট্রিক অ্যাসিড কাকে বলে? স্টার মার্কিং একটা কোশ্চেন, দেখে যাবে। চলো পরের প্রশ্ন, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির জন্য প্রদত্ত বিষয়গুলো আমার লাগবে। রাসায়নিক ধর্মসমূহ, বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ, আর উৎপন্ন নাইট্রিক অ্যাসিড কিভাবে সংগ্রহ করা হয়, এটা 3 নম্বরের কিন্তু একটা কোশ্চেন। পরের প্রশ্ন, ক্যালসিয়াম কার্বাইডের সাথে নাইট্রোজেনের বিক্রিয়া। 12 নম্বর কোয়েশ্চেন দেখেছি, নাইট্রোলিম কি? ঠিক আছে, নাইট্রোলিম কি? 12 নম্বর কোয়েশ্চেন। 13 নম্বর কোয়েশ্চেন কি? H2S কে P2O5 দ্বারা শুষ্ক করা হয় না কেন? দারুণ একটা কোয়েশ্চেন, H2S কে P2O5 দ্বারা শুষ্ক করা হয় না কেন? দারুণ একটা প্রশ্ন। চলো 14 নম্বর, স্পর্শ পদ্ধতিতে, কেন জানি না পরীক্ষায় আসার চান্স খুব, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির প্রয়োজনীয় উপাদান ও নীতি। আর ধূময়মান সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম কি? H2S2O7, তাই তো, H2S2O7, এটা কিন্তু ধূময়মান সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম, যেটাকে বলছি আমরা H2S2O7। চলো এবার ধাতুবিদ্যা লাস্ট চ্যাপ্টার, কি কি করবে ধাতুবিদ্যা থেকে দেখে নাও। ধাতুবিদ্যা থেকে কিন্তু শর্ট প্রশ্ন আসবে, তাই ভালোভাবে দেখে নাও। পিতল ডুরালুমিনের ব্যবহার অবশ্যই দেখে যাবে। আকরিকের নাম, জিঙ্ক, আয়রন, অ্যালুমিনিয়াম আর কপারের আকরিকের নামগুলো দেখে যাবে সংকেত সহ। খনিজ আকরিকের মধ্যে পার্থক্য, লোহায় মরিচা পড়া প্রতিরোধের দুটি উপায়। জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ এবং আকরিক দুটোই বলা হয় কেন? এই প্রশ্নটা অবশ্যই দেখবে। জিঙ্ক ব্লেন্ডকে খনিজ এবং আকরিক দুটোই বলা হয় কেন? অবশ্যই দেখবে। তো এর সাথে সাথে আমরা কিন্তু শেষ করলাম। এই প্রশ্নগুলো বাছাই করে তোমাদের জন্য আমি রেডি করেছি। পরীক্ষা দিয়ে এসে আমাকে একটু কমেন্ট করো, আমিও জানতে চাই যে আমার তৈরি প্রশ্নগুলো পরীক্ষায় কতটা এফেক্ট দিতে পারে। তো সেটা আমি দেখার জন্য অবশ্যই বসে থাকবো। বিভিন্ন টাইমে মানে বিভিন্ন সময় বিভিন্ন দিন কিন্তু পরীক্ষা সবার একসাথে হবে না, তো আলাদা আলাদাভাবেই হোক না কেন একটু বলো আমাকে, তাহলে আমিও বুঝে যাব যে আমার এই যে প্রশ্ন
তৈরি করার যে ক্ষমতাটা, সেটা কতটা আমি নিজেকে তৈরি করতে পেরেছি সেটাও আমি বুঝতে পারবো। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর যদি চ্যানেলে নতুন হও, যদি মাধ্যমিক 2027 দিতে চাও বা যদি দেবে বলে ভাবছো, এই চ্যানেলটা তোমার জন্য ভাই। তাড়াতাড়ি করে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। মাধ্যমিক 2027-এ যতক্ষণ ফিল্ডে আমি থাকবো, কোনো ছেলে মেয়েকে আমি চোখে জল আসতে দেব না, এটা আমার প্রতিজ্ঞা। ভালো থেকো সবাই, টেক কেয়ার, দেখা হচ্ছে নতুন এপিসোডে। ততক্ষণ কি করতে হবে? পড়তে হবে, বুঝতে হবে, শিখতে হবে, রেজাল্ট দেখবে তোমার কাছে হামাগুড়ি দিতে দিতে চলে আসবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।